উনি যতদিন ক্ষমতায় থাকবেন পশ্চিমবাংলা ততদিন সর্বনাশ হতেই থাকবে। তার যে পথসভা, এই যে মিছিল প্রতিবাদ, এর আয়োজক আমাদের এখানকার মাননীয় বিধায়কগণ, মাননীয় বিশ্বনাথ দা, মধুদা, সুশান্ত, তারা জনপ্রতিনিধি হিসাবে তাদের যে দায়িত্ব, তারা চাইছেন সমাজের উপরে যে আক্রমণ অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করতে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। তাই তারা প্রতিবাদে নেমেছেন। তারা আমাকে আমন্ত্রণ করেছিলেন এই মিছিলে যোগদান করার জন্য। আমি এসেছি, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আরামবাগের মানুষের স্বরকে তুলে ধরেছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের রতন অঞ্চলের অভিভাবক, পার্টির বরিষ্ঠ কার্যকর্তা উপানন্দ বাবু, তাকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। 80 বছরের বেশি বয়স, কিন্তু এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন পরিবর্তনের জন্য। তার আশীর্বাদে আমরা এই কাজ করছি। আজ এই যে মিছিল, আমি আগে এসেছি, কয়েক বছর ধরে এসেছি। এখানে ভারতীয় জনতা পার্টি ঝান্ডা নিয়ে আমরা বড় বড় মিছিল করেছি, সভা করেছি। সেজন্য মিছিলটা কোনো নূতন নয়, কিন্তু আজকের মিছিল একটা অন্য আঙ্গিকে। আমরা ভোট চাইতে আসিনি। আমাদের ঘোষক যেটা বললেন যে আমরা বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। কিসের বিচার? কার কাছ থেকে বিচার? বিচার তো আদালত করে। আদালত বিচার করছে। সুপ্রিম কোর্ট বিচারের জন্য হাতে তুলে নিয়েছেন এই কেসকে। এই সরকার এফআইআর পর্যন্ত করেনি, কেস পর্যন্ত করেনি। সুপ্রিম কোর্ট জানেন যে এই সরকারের হাতে থাকলে মমতা ব্যানার্জির রাজত্বে দোষীরা কোনদিন সাজা পাবে না। তাই নিজের থেকে তারা সুমোটো কেস করে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যাদের উপর সবার বিশ্বাস আছে, আমার আপনার সব পার্টি টিএমসি লোকেদেরও বিশ্বাস যে সিবিআই পারবে, তাকে দায়িত্ব দিয়েছেন। কারণ এই ধরনের জঘন্য, ভয়ঙ্কর, নির্মম হত্যাকাণ্ড, অত্যাচার আগে আমরা কম দেখেছি। তাই কারো উপরে বিশ্বাস না করে সুবিচার চাই বলে সুপ্রিম কোর্ট সিবিআই কে দায়িত্ব দিয়েছেন। তারা কাজ করছেন, জিজ্ঞাসাবাদ, তথ্য সংগ্রহ করছেন। কিন্তু বিচার করতে গেলে, ফয়সালা করতে গেলে, দোষীদের সাজা দিতে গেলে আগে তথ্য প্রমাণ চাই, এভিডেন্স। সে দোষ করেছে কিনা, কে দোষ করেছে, কখন কোথায় কি করেছে, কার কতটা দায় আছে, এটা প্রমাণ তথ্য দ্বারা হবে। আর সে তথ্যের উপরে কত বড় অপরাধ করেছে সেরকম সাজা সেটা কোর্ট দেবে, আর তথ্য আনবে সিবিআই। কিন্তু মমতা ব্যানার্জি জানেন এই যে ঘটনা হয়ে গেছে, যারা করেছে তারা তার খুব কাছের লোক। একজন জেলে আছেন সন্দীপ ঘোষ, তিনি ওখানকার সুপার, তিনি প্রিন্সিপাল মেডিকেল কলেজে চাকরি করেন। এবং তার কিছু চেলা চামুন্ডা আছেন। ওই মেয়েটিকে কে হত্যা করেছে, কে তাকে ধর্ষণ করেছে, এখনো প্রমাণ হয়নি। কিন্তু এই একটা ছোট্ট ঘটনা, ছোট্ট এই জন্য বলছি, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বলেন ছোট্ট ঘটনা, কোন ধর্ষণটা কোনো বড় ঘটনা নয়। তাহলে বড় ঘটনা কোনটা? টাকা চুরি করা, সেটাও বলছেন এসব তো সবাই করে। বড় ঘটনা কিছুই নেই তার কাছে। এই যে ঘটনা, এই একটা নয়, 48,600, দুটো চারটে ছটা হাজারটা নয়। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত এই ধরনের জঘন্য ঘটনা, সামাজিক অপরাধ, খুন, ধর্ষণ, হত্যা, অত্যাচার, ভয় দেখানো, হাত পা কেটে দেওয়া, অঙ্গহানি করা, গলা কেটে দেওয়া, 48,600 ঘটনা রেকর্ড আছে। এই ঘটনার আগে তারপরেও তো প্রতিদিন ঘটনা ঘটছে। তো তাহলে এই একটা ঘটনা নিয়ে এত তুলকালাম হচ্ছে কেন? প্রথম কথা, এই যে প্রায় 50,000 অপরাধ হয়েছে। আপনারা শুনেছেন পশ্চিমবাংলায় কারো ফাঁসি হয়েছে মমতার আমলে, কারো জেল হয়েছে, কেউ তড়িপার হয়েছে, কেউ যাবজ্জীবন হয়েছে। কোর্ট যদি ঘোষণা করেও দেয়, মমতা ব্যানার্জি সরকার তাকে ছাড়িয়ে নিয়ে আসে। কামদুনি মামলায় তাই হয়েছে। বীরভূমের বাগটুইতে 8 জন মহিলা, 2 জন শিশুকে জ্যান্ত ঘরের মধ্যে বন্দি করে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হয়েছে। আজ পর্যন্ত কারো সাজা হয়নি। পাড়ায় পাড়ায় আমাদের এই আরামবাগ এলাকায় আমি তো যতদিন শুনছি, সিপিএম আমলে 34 বছর, ইনার আমলে 14 বছর, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে সাধারণ মানুষের উপর অত্যাচার। ভোট দিতে দেবে না, প্রচার করতে দেবে না, ব্যবসা করতে দেবে, লুট করবে, মহিলাদের উপর অত্যাচার করবে, ধর্ষণ করবে। তারা এফআইআর করতে পারবে না, মার্ডার করে দেবে, তার ইনকোয়ারি হবে না, পুলিশ এফআইআর নেবে না। আমাদের এখানে বহু কর্মীকে হত্যা করা হয়েছে। বহুবার এসেছি, 2-3টে নদী পার হয়ে সেই গ্রামে গেছি, কেস করেছি আমরা। ওই অবস্থা, বাস
পুলিশ না ইনকোয়ারি করবে, না রিপোর্ট দেবে, না চার্জশিট দেবে। কারণ এই ধরনের অপরাধ যারা করে সেই সমাজ বিরোধীরা সবাই আজকে টিএমসির ঝান্ডার তলায়, সব ঘাস ফুলের তলায় স্লোগান দিচ্ছে মাওবাদী মানুষ জিন্দাবাদ, আর খেলা হবে খেলা হবে। তাই মানুষ ভয়ে এরা প্রতিবাদ করে না, কেস করতে যায় না। এখানে অন্য পার্টির মিছিল মিটিং এদেরকে ধমকানো হয়। আজকে যারা মিছিলে এসেছেন আমাদের গ্রামের থেকে, জানতে পারলে ওখানকার নেতা গিয়ে বললো তুই কালকে মিছিলে গেছিলি, আরম্ভকে কেন গেছিলি? গ্রামে থাকতে দেবে না, ব্যবসা করতে দেবে না, দোকান খুলে দেবে, চাষ করতে দেবে না। এরপরেও হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে আসছেন এর প্রতিবাদ করতে। এত খুন মার্ডার হয় কেন, এত আন্দোলন হয় না? কারণ আমরা গ্রামের লোক, গ্রামে না পুলিশ আছে, না আইন আছে, না আদালত আছে, নাকি প্রশাসন আছে। পুলিশ কেস নেবে না, এফআইআর নেবে না, আমাদের এখানকার আওয়াজ কলকাতায় পৌঁছয় না, কোন মিডিয়ায় আসে না, কোন নেতা চিন্তা করে না। আমরা বিজেপি লোকেরা কিছুদিন চেঁচামেচি করি, আমাদেরকে মেরে পিঠে কেস দিয়ে দেয়, ঠান্ডা হয়ে যায়। তাই 50,000 কেস হলেও কেউ সাজা পায় না। বিধানসভা ভোটের পরে এখানেও বহু অত্যাচার হয়েছে পার্টি কর্মীদের উপরে, সাধারণ মানুষের উপরে, বিজেপি ভোটারদের উপরে। সারা বাংলায় বহু লোকের বাড়ি ভেঙেছে, দোকান লুট করেছে, পুকুরে বিষ দিয়েছে, গরু ছাগল নিয়ে গেছে, মেয়েরা অত্যাচার করেছে, খুন করেছে প্রায় 56 জনকে। মহিলাদের উপর অত্যাচার, মহিলারা লজ্জায় বলেন না। এখানেও গ্রামে গঞ্জে যখন তখন হয়, টিএমসির লোকেরা, তাদের গুন্ডারা মহিলাদের অত্যাচার করে, মহিলারা মুখ বুঝে সহ্য করেন। কেউ বাড়ির লোক কেউ বলে না, আর বাড়ির লোককে বললে বলে চেপে যাও, পুলিশের কাছে যাওয়ার দরকার নেই, জানাজানি হয়ে যাবে। বহু কেস চাপা পড়ে যায়, না হয়তো লাখ পার হয়ে যায়। তারপরেও 35 জন মহিলা ওই সময় স্বীকার করেছিলেন যে তাদের উপর অত্যাচার, যে রেপ হয়েছে। দিল্লি থেকে মহিলা কমিশনের লোকেরা এসেছেন, মহিলারা শুনেছি আমরা যে ওইখানে অত্যাচার হয়েছে, তারা দেখা করতে গেছেন, মহিলারা জঙ্গলে লুকিয়ে আছেন, দেখা করেননি। যাওয়ার পরে মুখে ঘোমটা দিয়ে কথা বলছেন, ছবি না উঠে যায়, বলছে চলো এফআইআর করো, আমরা সঙ্গে আছি। মহিলারা বলছেন যা হওয়া হয়ে গেছে দিদি, মান তো গেছে, প্রাণটা বেঁচে আছে, যদি পুলিশে রিপোর্ট করি আমার প্রাণটাও চলে যাবে। বাড়ির লোক তাই বলছে, কেউ এফআইআর করতে চায়নি। পরে হাইকোর্ট থেকে সিবিআই ইনকোয়ারির আদেশ দেয়, সিবিআই এসে 13 জনের এফআইআর করেছিল, কিন্তু এখনো ধর্ষকের কোনো সাজা হয়নি। এই হচ্ছে পশ্চিমবাংলার গ্রামের অবস্থা। তাই শহরের লোকেরা বুঝতে পারেন না গ্রামে কি হয়, কিভাবে অত্যাচার হয়, কিভাবে বেঁচে আছি আমরা, টিএমসি অত্যাচার কাকে বলে। তাই যখন কলকাতার বুকে হয়েছে, নামী হসপিটাল আর্জি করে হয়েছে, একজন ডাক্তারের উপরে হয়েছে, ডিউটিরত অবস্থায় হয়েছে, তখন শহরের লোকের কানে জল ঢুকেছে। নাহলে শহরের লোক ভাবেন যে বাবা বেশ আছে, কে ঝামেলায় যায়, আমি কালকে মিছিল করবো, টিএমসি চমকাবে, আমার বাড়ির কারেন্ট কেটে দেবে, আমার বাড়ির জল কেটে দেবে, আমার মেয়ে স্কুল কলেজে গেলে তাকে চমকাবে, হাত ধরে টানবে, আমার বউ বাজারে গেলে তাকে আটকাবে। কি দরকার আছে? দরকার নেই, ঝামেলায় যাওয়ার দরকার নেই। কিন্তু এই ঘটনা সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে নড়িয়ে দিয়েছে, চোখে জল এসে গেছে, মনের মধ্যে আগুন জ্বলছে, প্রতিকার চাই, জাস্টিস চাই। তাই লোকের রাস্তায় বেরিয়েছেন। যেহেতু বড় বড় মিডিয়া, তাতে খবর হচ্ছে, বড় নেতারা বলছেন, সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ কেউ শোনে না। শত শত হাজার হাজার ঘটনা ঘটছে, তার কোনো প্রতিকার নেই, কোনো কেস নেই, কাছারি নেই। কলকাতায় হয়েছে বলে হয়েছে। তবুও যাই হোক, এই ঘটনার পরে লোকে ভাবছে এরপরে কি হবে, আমার মেয়ের সঙ্গে যদি হয়, আমার পরিবারের কারোর সঙ্গে হয়, যেখানে সেখানে লাশ পড়ে আছে। এই ঘটনা হওয়ার পরে কয়েকটা, যে বর্ধমানের শক্তিগড়ে একটি আদিবাসী মেয়ের ধর্ষণ করে গলা কেটে দেওয়া হয়েছে, পাশেই বর্ধমানের কাছে সেখানে একজন আদিবাসী মেয়ের উপরে হয়েছে, আলিপুরদুয়ারে হয়েছে, ওখানে বালুরঘাটে হয়েছে, ডজন ডজন কেস আসছে। আপনারাও জানেন, হয়তো গ্রামে হয়েছে, কেউ বলছে না। তো চলেইছে, বন্ধ হয়নি এখনো। কারণ সেই দুর্বৃত্তরা, দুষ্কৃতকারীরা, তারা সাহসের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, খুন ধর্ষণ করছে, লুটপাট করছে। কারণ জানে না পুলিশ কিছু বলবে, না পার্টি কিছু বলবে, না সরকার কিছু বলবে, যা ইচ্ছা করো, যতদিন দিদি আছে কোনো চিন্তা নেই, করে যাও, লুটপাট করো, খাও পিও, খুন ধর্ষণ করো। এত দুঃসাহস তাদের, দেখুন কিছু হচ্ছেও না। আর এই যে ঘটনায় গ্রামগঞ্জ শহরে হাজার হাজার লোক নেমেছেন, সেই দুনিয়ার ডাক্তাররা হাজার হাজার যারা পড়ছেন, যারা চিকিৎসা করছেন, তারাও রাস্তায় নেমেছেন চিকিৎসা বন্ধ করে। কারণ এর আগেও বিভিন্ন হসপিটালের ঘটনা ঘটেছে, মারপিট করা হয়েছে, ওই আর্জি করে এর আগে 3-4 জনকে খুন করা হয়েছে, মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে সুসাইড করেছে, যেমন এর সম্বন্ধে বলা হয়েছে। ওই দিন সকাল থেকে তার বাড়িতে 3 বার ফোন গেছে। প্রথম বলা হলো আপনার মেয়ের শরীর খারাপ, তারপরে বলা হলো আপনার মেয়ের শরীর বেশি খারাপ, হসপিটালে ভর্তি হয়েছে। মারা গেছে যখন বললো আপনার মেয়ে সুইসাইড করেছে।
তার বাবা মা বুঝতে পারছে না যে কাল তো ডিউটি গেছে মেয়েটা, কি এমন হয়ে গেল, একবারও ফোন করে বলেনি, রাত্রে কথা হয়েছে ঠিক ছিল, তারপরে কি হলো, খাওয়া দাওয়ার পরে 36 ঘন্টা একটি মেয়ে ডিউটি করছে 1.5 দিন ধরে। আমরা তো 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করলে মাথা খারাপ হয়ে যায়, বাড়ি যাবো আগেই পালিয়ে যায় লোকেরা। ডাক্তাররা যাবে কোথায়? তাহলে আমরা বাঁচবো কি করে? তাই খাওয়া নেই, নাওয়া নেই, তাদের বিশ্রামের জায়গা নেই, মহিলারা রাত্রেবেলা থাকবেন তার জায়গা নেই, এক জায়গায় মহিলা পুরুষকে রাখার ব্যবস্থা। আরে একজন লেবারও তো 8 ঘন্টার পরে ডিউটি করলে এক্সট্রা পয়সা পায়, সে ওভার টাইম পায়। আর ডাক্তাররা কোনো সাধারণ নয়। আমাদের বাড়িতে কজনের ডাক্তার হয়েছে, বাড়িতে ছেলে মেয়েরা। একজন ডাক্তার করতে গেলে তার বাবা মা তাকে ছোটবেলা থেকে পড়ায়, লক্ষ লক্ষ টাকা খরচা করে, লোন নেয়, সে পরীক্ষায় যখন চান্স পাবে জয়েন্ট এন্ট্রান্সে, তারপরেও প্রায় 50-60 লাখ টাকা খরচা হয়, 50-60 লাখ বাবা মাকে খরচা করতে হয়। কজন পারবে খরচা করতে? আগে তো পড়াশোনা ভালো করে চান্স পেতাম, তারপরে লোন নিয়ে জমি বাড়ি গয়না বিক্রি করে পড়াবে। সরকারও 50-60 লাখ টাকা খরচা করে, 1-1.5 কোটি টাকা খরচা করে একজন ডাক্তার তৈরি হয়। সে টাকা কার? তার বাবা মা করে, বাকিটা আমরা করি আমাদের ট্যাক্স। ছোট সরকারি মেডিকেল কলেজে, আপনি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করান, অনেকের ছেলে মেয়ে সরকারিতে চান্স পায়নি, নম্বর কম, তার বাবা মার ইচ্ছা আমার ছেলেও পড়ুক, আমার মেয়ে পড়ুক। প্রাইভেট হসপিটালে গেলে সেখানে 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকা ঘুষ দিতে হয়। অনেকে বিদেশে গেছে, রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া, পোল্যান্ড, হাজার হাজার ছেলে মেয়ে পড়ছে যাদের পয়সা আছে, ওখানে তো কম টাকায় খরচা হয় আর কম পড়াশোনা হয়, এখানে মান্যতা দেওয়া হয় না। আপনারা জানেন, দেখুন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, ওখানে প্রায় 20,000 মেডিকেলের স্টুডেন্ট আটকে গেছিল একটা দেশে। তাহলে আরো আশপাশে কত লোক, 1-1.5 লাখ ছেলে মেয়ে বাইরে পড়ে, ওখানে কম পয়সা খরচা করে নিয়ে আসে। এইভাবে ডাক্তার তৈরি হয়, সেই ডাক্তারকে হত্যা করা হলো নৃশংস ভাবে। একজন মহিলা ডাক্তার, মুখ্যমন্ত্রীকে বলুন হসপিটাল ডাক্তার নেই কেন? বলছে আমি কোথায় পাবো, ডাক্তারই আছে নাকি? তো যেখানে ডাক্তারের তো ক্রাইসিস, সেই ডাক্তাররা যখন লকডাউন হয়েছিল, করোনা কোভিড হয়েছিল, এরাই চিকিৎসা করেছিলেন দিনের পর দিন হসপিটাল থেকে। মানুষ অসুস্থ হয়ে গেছে, বাড়ির লোকও দেখছে না, ছুটছে না, মরে যাবে, জল দিচ্ছে না। হসপিটাল নিয়ে যাওয়ার পরে তাকে নামাবার লোক নেই, কেউ কাছে যাচ্ছে না ভয়ে, ভর্তি করার বেড নাই। সেই সময় ডাক্তাররা, স্টাফরা, নার্সরা দিনের পর দিন সেবা করেছেন, বাড়ি আসেননি মাসের পর মাস। ছোট বাচ্চা আছে বাড়িতে, তাও মায়েরা আসেনি, কারণ আমাদেরকে বাঁচিয়ে রাখতে ডিউটি করেছে। আমরা যখন অসুস্থ হয়েছি, সেই ডাক্তারদের সঙ্গে কি নৃশংস ব্যবহার। তারা 36 ঘন্টা ডিউটি করার পরে তাদের সুরক্ষা নেই, তাকে নৃশংসভাবে খুন করেছে কয়েকজন মিলে, তারপরে তার বিচার নেই। আর কারা করেছে? মমতা ব্যানার্জি, তার সরকার, তার কাছের লোকেরা, ওই প্রিন্সিপালের কাছের লোকেরা, যে প্রিন্সিপাল 600 কোটি টাকার ওখান থেকে চুরি করেন, ওষুধ যন্ত্রপাতি চুরি করে, প্রত্যেক মাসে নাকি 6-7 কোটি টাকা চুরি করায়। কিভাবে? বলছে এত বেড ভেঙে গেছে, নতুন বেড কিনে নিয়ে, এত সিরিজ ওষুধপত্র খারাপ হয়ে গেছে, ফেলে দাও বলে, সেগুলো বিক্রি করে দেয় বাংলাদেশে। 6-7 কোটি টাকার জিনিসপত্র আর কত ওষুধ চলে যায় কেউ জানে না। তো এই যে এত বড় দুর্নীতি, এটা অনেকে জেনে গেছে, মেয়েটিও জেনে গেছে, তাকে ধমকি দেওয়া হয়েছিল, তুমি মুখ খুলবে না, ভালো হবে না। কিন্তু তেজি মেয়ে ছিল, আমি কিন্তু দেখে নেবো, ছাড়বো না। যখন মানেনি তাকে মারা হয়েছে, খুন করা হয়েছে নৃশংসভাবে, তার নিজের লোকেরা। আর তাদেরকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি, তার সরকার, পার্টি পুরো লেগে আছে, তার পুলিশ, তার প্রশাসন। কারণ ওই লোকগুলো যদি ধরা পড়ে যায়, তাদের সঙ্গে অনেক নেতার নাম জড়িয়ে যাবে, মন্ত্রী, মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে যাবে, কারণ ওই টাকার ভাগ, কোটি কোটি টাকার ভাগ সবাইকে। তাই চেপে নাও, মরুক একটা মেয়ে, যাক একটা ডাক্তার, যার গেলে তার গেলে, আমার কি, আমাদের টাকা পেলে হলো। এই গুন্ডা রাজ চলছে, ওখানে আরো অনেক জুনিয়র ডাক্তার জানতেন গন্ডগোল হয়, তাদেরকে ধমকি দিয়ে ভয় দেখিয়ে রাখা হতো। ডাক্তারবাবু বসে আছেন, তার সামনে দুজন গুন্ডা ঢুকে গেল, টেবিলের উপরে পিস্তল রেখে দিয়েছে, রিভলভার, যে বলছে দেখুন আপনি অনেক কিছু জেনেছেন, মুখ খুলবেন না। ও বুঝে গেল কি হবে, কেউ মুখ খুলতো না। আর এখন যেই সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, সবাই মুখ খুলতে আরম্ভ করছে। কত ঘটনা আছে, টিএমসির নেতারাও জানতেন, হতে পারে তারা ভাগ পাননি, তাই বলছিলেন না, চুপ করে, এখন বলতে আরম্ভ করেছেন। তারাও জানে, অনেকে জানে, এখন অনেকে বলবে। এই সমস্ত তথ্য প্রমাণ, কারা অপরাধী যতক্ষণ না সামনে আসবে, আমাদের আন্দোলন চলবে। আর আমরা বলছি মমতা ব্যানার্জির পদত্যাগ, কারণ যতদিন মমতা ব্যানার্জি বসে থাকবেন চেয়ারে,
কখনো দোষীরা ধরা পড়বে না, কেউ মুখ খুলবে না, কোনো তথ্য প্রমাণ আসবে না। কারণ ওই মেয়েটিকে যেখানে হত্যা করা হয়েছে, যেখানে ধর্ষণ করা হয়েছে, তার জামা কাপড় জিনিসপত্র রক্ত ইত্যাদি কিছু না কিছু পাওয়া যেত। রাত্রেবেলা ওই ঘরের মধ্যে জল ঢেলে হোস পাইপ দিয়ে ওই ঘর, যারা অপরাধ করেছে তারা যে বাথরুমে গিয়ে হাত পা ধুয়েছে সেটা সব ধুয়ে ফেলা হয়েছে, আর তারপরের দিন মেশিন নিয়ে এসে ভেঙে দেওয়া হয়েছে। একটা ভালো বাড়ি যেখানে সবাই বসতে এসে কেন ভেঙে দেওয়া হলো? হঠাৎ কোনো আদেশ নেই, পিডব্লিউডি জানে না, এই জানে না, ওই প্রিন্সিপাল রাবার দিয়ে অর্ডার দিয়েছে যে ভাঙো বাড়ি। কারণ কি সব তথ্য লোপাট করতে হবে, নাহলে কিন্তু ফাঁসি হয়ে যাবে। যত চক্রান্ত চলেছে 4 দিন ধরে, পুলিশের হাতে ক্ষমতা ছিল, কিচ্ছু করেনি। একটা মাতালকে পাগলকে ধরে নিয়ে এসছে, যেহেতু বদনাম আছে, ড্রাগ নেই, মদ খায়, ওকে ধরে নিয়ে ঢুকি দিয়েছে। সে স্বীকার করেনি এখনো, ও বলেছে আমি গিয়ে দেখেছি ওখানে ডেড বডি পড়ে আছে, আমি পালিয়ে গেছি। তাহলে কি হলো তার আগে, কোথায় হয়েছে ঘটনা, এখনো তথ্য আসেনি। নিশ্চয় কিছু তথ্য এসেছে, সিবিআই যথাসময় কোর্টে বলবে, কিন্তু মানুষ জানতে পারেনি। কিন্তু কারা এই লুকোবার চেষ্টা করছে? কেন এই বাড়ি ভাঙা হয়েছে, কেন ঘর ধুয়ে দেওয়া হয়েছে? কারা তারা? বহু লোক যুক্ত, কারা করাচ্ছে? আর 4 দিন পুলিশ জানার পরেও বিনীত গোয়েল, যার দায়িত্ব ছিল এফআইআর করা, ওই বদমাশদের ধরা, তিনি কেন মিথ্যা কথা বললেন লোককে? কে বলেছে ওকে? নিশ্চয়ই কেউ বলেছে, ম্যাডাম বলেননি তো। ওই ডাক্তার সন্দীপ ঘোষ কেন লোককে বলবে সুসাইড করেছে? কেন লুকোবার চেষ্টা করছে? তার সাকরেত দেখে নিশ্চয়ই কিছু ব্যাপার সাহস হয় কি করে? সেই জন্য আমাদের সন্দেহ এই সরকার এবং মুখ্যমন্ত্রীর হাত আছে এর পেছনে, এই অপরাধকে চাপা দেওয়ার জন্য। আর বছর বছর ধরে 20, 30, 40 বছর ধরে আর্জি করে এই ধরনের ঘটনা ঘটে আসছে সিপিএম এর আমল থেকে। এর আগে বহু কয়েকটা মার্ডার হয়েছে চাপা দেওয়ার জন্য। এই যত অপরাধ, যত দুর্নীতি চাপা দেওয়ার জন্য চেষ্টা হয়েছে, সবাই জানতো, আর সেটা চলতে দেওয়া হয়েছে তাদের স্বার্থে, যে তথ্য আসবে। তাই দুর্নীতির মামলা হয়েছে, ওখানে দুর্নীতির মামলায় অ্যারেস্ট হয়েছে সন্দীপ ঘোষ, আর দুর্নীতি চাপা দেওয়ার জন্য খুন করা হয়েছে। এবার খুনের ধরা পড়বে দোষীরা। আর আমরা সাধারণ মানুষ যারা এই অত্যাচার সহ্য করে চলেছি দিনের পর দিন, যে বাড়ির মেয়েটি বাবা মা সমস্ত খরচা করে পরিশ্রম করে মানুষ করেছিল, হত্যা হল, তার বাবা মার অবস্থা কি এটা আমরা সবাই অনুভব করতে পারছি। তাই তার সঙ্গে সবাই আছে। আর কোন একটি বাড়ির মেয়ে রয়েছে, পশ্চিমবাংলার প্রত্যেকটি বাড়ির মেয়ে, সে প্রত্যেকটি পরিবারের মেয়ে, তাই রাস্তায় নেমেছেন মহিলা থেকে পুরুষ, ছোট থেকে বড়, গ্রামগঞ্জ সবাই। এই আন্দোলন চলবে, লড়াই চলবে। আর এর সমাধান তখনই হবে যখন মমতা ব্যানার্জি গদি থেকে নামবেন। উনি ডাক্তারদের সেদিন বলেছেন যে কেন এইসব করে বেড়াচ্ছেন, আসুন উৎসব করুন, দুর্গাপুজো ভাগ নিন, ডিউটি করুন। ডিউটি তো ওনারা করবেনই, যারা 36 ঘন্টা টানা ডিউটি করে, লেবারের চেয়ে বেশি পরিশ্রম করে, তারা তো কাজ করেছে, করবে। কিন্তু তারা আবার যদি রাত্রেবেলা ডিউটি দেয় কোনো মেয়ে, আবার যদি তার সঙ্গে এরকম হয়, তাকে খুন ধর্ষণ করা হয়, তার দায়িত্ব কে নেবে? মমতা ব্যানার্জি একবারও বলছেন যে আমি দেখছি, আর কোনো ঝামেলা হবে না। এর আগে ওইসব মেডিকেল কলেজে কোন রোগী মারা গেলে বাইরের লোকেরা এসে ডাক্তারবাবুকে পিটিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। তখনও কয়েকদিন ধর্ণা দিয়েছেন, কর্মবিরতি করেছেন এই ডাক্তাররা। আবার মানুষের মুখের দিকে চেয়ে তারা বসে এসে আবার চিকিৎসা করছেন, আবার ডিউটি করছেন। কিন্তু সেই ডাক্তারদের কোনো সুরক্ষা থাকবে না, তার কোনো মান সম্মান থাকবে না, তাদের বিশ্রামের ব্যবস্থা, কাজের ব্যবস্থা থাকবে না। কেন ভাবে চলতে হবে? কি অপরাধ করেছে? তাহলে মানুষ কি করে পরিষেবা পাবে? একজন ডাক্তার যদি হসপিটালে ভয়ে ভয়ে আসে, যদি ভয়ে ভয়ে ডিউটি করে, তাহলে কি করে ট্রিটমেন্ট করবে? মমতা ব্যানার্জি একবারও বলছেন আসুন আমি আপনাদের সুরক্ষা দেবো, কোন সমস্যা হবে না। কারণ তাহলে যে চুরি ডাকাতি চলছে ওটা বন্ধ হয়ে যাবে, সেটা উনি চান না। তাই ডাক্তারদের প্রথম ভয় দেখালেন, ট্রান্সফার করলেন, কেস দেবেন বললেন। তাই তাদেরকে ডেকেছিলেন কথা বলতে। ডাক্তার বলছে কি কথাবার্তা হচ্ছে সেটা সবাইকে টিভিতে দেখাতে হবে, সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে যে আমরা কি জানতে চাই, আপনি কি চান। নাহলে আপনি ভিতরে একজন কথা বলবেন, বাইরে একজন কথা বলবেন, যে এই কালকে মিথ্যা কথা বলেছেন। সেই মমতা ব্যানার্জি গেছিলেন, তাদের কথাটা পুরো মানেননি। তিনি 2 ঘন্টার ভেতরে বসেছিলেন। সেই মমতা ব্যানার্জি যিনি কলাইকুণ্ডা এয়ারপোর্টে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, তাকে দেখা করে উনি ডেকেছিলেন, প্রধানমন্ত্রী বসেছিলেন, উনি দূর থেকে দেখা করে চলে গেলেন, যাননি। এত প্রেমা। আর সেই মমতা ব্যানার্জি 2 ঘন্টা বসেছিলেন, খালি ঘর চেয়ার সাজিয়ে, ডাক্তাররা আসেনি। কারণ তাকে বিশ্বাস করেনি ওরা, যে উনি ভেতরে একরকম বলবেন, বাইরে একরকম বলবেন। তার কথা রাখেনি বলে 30 জন ডাক্তার এসেছিলেন, তারা বলছে আমরাও 3 ঘন্টা বাইরে বসেছিলাম, আমাদের একটা জলও দেওয়া হয়নি খেতে।
তারা অবস্থান করলেন ওখানে, আমাদের কন্ডিশন মানেননি, মমতা ব্যানার্জি একটু লুকোবার চেষ্টা করছেন, বা ওরা যে প্রশ্ন করবে তার উত্তর দিতে পারবেন না, অনেক তথ্য বেরিয়ে আসবে ভেতরের কথা, তাই তিনি ভয় পাচ্ছেন। যিনি চা বানান সেটা টিভিতে লাইভ দেখি, যিনি ফুচকা বানান আমরা দেখি, যিনি ভাষণ দেন বিধানসভায়, যিনি পার্টির মিটিং করেন কোর কমিটি সেটাও লাইভ দেখায়, লোকসভায় লাইভ হয়, রাজ্যসভায় লাইভ হয়, সুপ্রিম কোর্টে হাইকোর্টে কেস চলছে, বিচারপতি কি বলছেন, বাদী বিবাদী কি বলছেন, উকিলরা সব আমরা আজকাল টিভিতে দেখতে পাই, সব আমরা মোবাইলে দেখতে পাই লাইভ। তাহলে কেন যে ডাক্তাররা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, যে ডাক্তাররা এই আক্রমণের শিকার বারবার হচ্ছেন, তারা সাধারণ মানুষ নয়, তারা ডাক্তার, তারা যদি আপনার কাছে কিছু প্রশ্ন করেন লুকিয়ে রাখার কি আছে? ভয় পাচ্ছেন কেন? ভয় এই জন্য পাচ্ছেন যে আপনি এত অপরাধ করেছেন, লোকের চোখে চোখ রাখতে পারছেন না, লোকের কথার উত্তর দিতে ভয় পাচ্ছেন, সবসময় মনে হচ্ছে বোধহয় সত্য বেরিয়ে যাবে, তাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আজ হোক কাল হোক আপনাকে লোকের সামনে আসতে হবে, সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতেই হবে। তিনি কিছুদিন আগে বলছিলেন কেন এইসব করছেন, আসুন উৎসব করুন, আপনার আন্দোলন করুন, যাই করুন, বিনীত গোয়েলও পদত্যাগ করবে না, আমিও করব না। কিন্তু কাল পরশু কি বলেছেন, জনগণের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, হঠাৎ পাল্টে গেল মত, কিসের জন্য? উনি বুঝতে পারছেন যে ধরনের আন্দোলন চলছে। ওনারা বলেছেন ডাক্তার বাবুরা, উকিল বাবুরা, ভদ্রলোকেরা ভয় পান পুলিশকে, চমকে ধমকে ট্রান্সফার করে কেস দিয়ে বাড়ি ঢুকিয়ে দেবে। কোন কিছুকে, না পুলিশের লাঠিকে, না কেসকে, না সাসপেন্ড হওয়া ট্রান্সফার হওয়াকে কেউ ভয় করছে না। তাই মমতা ব্যানার্জিকে 2 ঘন্টা বসিয়ে রেখেছে ডাক্তার। আজকে এদিন দেখতে হচ্ছে মমতা ব্যানার্জিকে, ওরা খেতে ছেলে, ওরা বোঝে না, মানুষের জীবন মরণ ওদের হাতে, অর্ধমিত মানুষকে বাঁচিয়ে দিচ্ছে। এত পড়াশোনা করেছে, আপনি সব বুঝে গেছেন, ওরা আজকে ঠিক বুঝেছে, আপনাকে চিনতে পেরেছে, তাই আপনাকে বসিয়ে দিচ্ছে। তাই বন্ধুগণ, আজকে আমরা যে আন্দোলন করছি, এই পশ্চিমবাংলায় যে দুর্নীতি, খুন, ধর্ষণ চলছে সেটা বন্ধ করা হবে। আর কোন গাড়ি নেই আমাদের। মমতা ব্যানার্জির কিছু নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি তারা মানুষকে ধমকাচ্ছেন, তারা ডাক্তারদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, দেখে নেবেন জনরোষ হবে। মানুষ আমাদের দেশের খুব ভালো, আইন কানুন মানে, সংবিধান মানে, তাই তারা আপনার বাড়িতে চড়া হয়নি, ওই নেতাদের বাড়িতে চড়াও হয়নি, তাদের রাস্তায় টেনে আনেনি, জামা কাপড় খোলেনি, ছাল খুলে দেয়নি, তাদের 14 পুরুষের ভাগ্য ভালো। কিন্তু বেশি বাড়াবাড়ি যদি করেন, এই সাধারণ মানুষ আপনাদের অনেক নাটক দেখেছে, পার করে দেবে, তাদের কোনো দায় নাই। আপনাকে ভোট দিয়েছে বলে এরা পাপ করেছে, ভোটও নেবেন, চোখও দেখাবেন, এটা হতে পারে। তাই আমি বলছি যে টিএমসি নেতা মন্ত্রী এমএলএরা বেশি বাড়াবাড়ি করছেন, করবেন না। এরকম চোখ মাথায় নিয়েছে, এইখানে জামা কাপড় খুলে এখানে বেঁধে দেবে গাছে, বেশি হলে জুতো পেটা করে দেবে, সেই রাস্তায় যাবেন না। মানুষ খেপে আছে আজকে, সন্তান হারা আজকে প্রত্যেকটি বাংলার মানুষ, সবাই ভাবছে আমার মেয়েটা মারা গেছে, তাই ওই মেয়েটির রক্ত হবে না কেউ আর। তাহলে ভাবুন, আজকে 1 মাসের বেশি সাধারণ মানুষ আন্দোলন করে যাচ্ছে, কোনো পার্টি নেই, কোনো সংগঠন নেই, কিছু নেই, নিজের ইচ্ছায়, প্রেরণায়, নিজের রাগের রাস্তায় নেমে আসলো, রাত জেগে আছে, চোর রাস্তায় হাতে আর মোমবাতি নিয়ে, কারা? বাড়ির বউরা, মেয়েরা, তারা বুঝেছেন আমার ছেলে মেয়েরা সুরক্ষিত নয় মমতার হাতে। আজ পর্যন্ত শান্তিতে আন্দোলন হচ্ছে। আমরা রাজনৈতিক পার্টি করি, আমরা খোলাখুলি রাজনৈতিক আন্দোলন করছি, ধর্ণা দিচ্ছি, মিছিল করছি এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। সাধারণ মানুষ বিনীত গোয়েলের পদত্যাগ চাইছে। তাহলে বিনীত গোয়েলের কি হবে? এই 20 গাছটা যদি কাটতে হয়, ডালপালা ছেটে লাভ নেই, মারো কুড়ুলের কোপ একদম গোড়ায় ফেলে দাও গাছকে। তাই আমরা গোড়াতেই কোপ মেরেছি, দাবি 1 দফা 1, মমতার পদত্যাগ, তার চেয়ে নিচে কিছু হবে না। আর উনি না সরলে এই বাংলায় কোনদিন শান্তি আসবে না, দুর্নীতি বন্ধ হবে না, হিংসা বন্ধ হবে না, মানুষ শান্তিতে থাকতে পারবে না। তাই বন্ধুগণ, আজকের যে এই মিছিল, প্রতিবাদ, আরে কত সভা, এতে আপনারা এই বৃষ্টির দুর্যোগকে মাথায় নিয়ে এসে সফল করেছেন, সেই জন্য আপনার সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আমাকে এখানে ডেকেছেন আপনাদের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করার জন্য, সেই জন্য আমাদের মাননীয় বিধায়ককে আমি ধন্যবাদ জানাই। লড়াই চলবে। আরামবাগের মানুষ বহু বছর পরে পরিবর্তন মুখ দেখছেন, বহু অত্যাচার সহ্য করেছেন, সেই লড়াইটা আপনাদের কাছে বেশি। শহরে অনেক কিছু হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেল, কিন্তু আমাদের কষ্ট দূর হবে না। আমাদের কষ্ট তখনই দূর হবে, একটাই দাবি, মমতা ব্যানার্জির পদত্যাগ। ধন্যবাদ। ভারত মাতা কি।